পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হককে অভিনন্দন। আজকে যারা আয়োজন করেছেন এবং যে বক্তব্য লিখেছেন জনাব শেখ আব্দুল নূর আহ্বায়ক এবং বাবর চৌধুরী সাহেব সদস্য সচিব গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ, প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই যে খুব সাহসী একটা বিষয় আপনারা চয়েস করেছেন। গণতান্ত্রিক রাষ্ট্রের বৈচিত্র্যের মধ্যে ঐক্য, বিরোধ সুরাহার পথ। আমি খুব মোটা দাগে অল্পক্ষণে বলে আমার বক্তব্য শেষ করব। পতিত পলায়নকৃত ফ্যাসিস্ট শেখ হাসিনা তার ন্যারেটিভটা কী ছিল? সে এতদিন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডকে এবং ভারতসহ সবাইকে বুঝিয়েছে যে আমি যদি যতক্ষণ থাকব ততক্ষণ বাংলাদেশে মুক্তিযুদ্ধ থাকবে, ততক্ষণ বাংলাদেশে সব ধর্মের মানুষের অধিকার থাকবে, আমি যখনই থাকব না তখন মুক্তিযুদ্ধ থাকবে না, আমি যখন থাকব না তখন এখানে সাম্প্রদায়িক দাঙ্গা হবে, হানাহানি হবে। এবং এই বৈশিষ্ট্যগুলো দিয়েই সে এই দীর্ঘদিন যে 15 বছর ভারতের সহায়তা নিয়ে, ভারতকে সব কিছু দান করে, তার ভাষাতেই আমি যা দিয়েছি ভারত জীবনে ভুলবে না, ভারত ভোলেনি, তাকে রেখেছে এবং তাকে একজন পলায়নকৃত পতিত স্বৈরাচারকে, ফ্যাসিস্টকে শুধু রাখেনি, বিভিন্ন বিশ্বে বিভিন্ন জায়গায় বক্তৃতা দেওয়ার সুযোগ করে দিচ্ছে অনলাইনে। আজকেও বোধহয় ইংল্যান্ডে না যুক্তরাজ্যে, আজকে যুক্তরাজ্যে আমি গতকাল দেখলাম যে এত নির্লজ্জ এই পুরাতন, সবচেয়ে অন্যতম পুরাতন এই রাজনৈতিক দলটি, যাদের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তো সেই দলটি ইংল্যান্ড শাখায়, সেখানে নাকি সভ্য দেশে থাকলেও তো মানুষজন একটু সভ্য হওয়ার কথা দেখে। তো সেইখানে তারা অনুষ্ঠানে লিখেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি প্রধান অতিথি। এই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের এখন পর্যন্ত। সেরকম একটা পরিস্থিতিতে আমাদেরকে খুবই সচেতনভাবে আমরা যেন ভুলেও আবেগে আওয়ামী লীগের ফাঁদা পাতে পা না দিই। আমার খুব কানে একটা কথা খুব বাজে, যখন মাঝে মাঝে আমি শুনি আমাদের অনেক বন্ধুর কাছ থেকে, হ্যাঁ 90% মানুষের দেশ, মুসলমান দেশে মুসলমান কথা বলবে না। অবশ্যই বলবে, এর সঙ্গে 90% যুক্ত করার কি আছে? এখানে যে 1% যে ধর্মের মানুষ, তারও কথা বলার অধিকার থাকবে। কাজে আমাদের এই বেসিক মৌলিক জায়গাগুলোতে আমাদেরকে ঐক্যমত থাকতে হবে, দ্বিমত থাকবেই। আমি তো বলি যে 5ই আগস্টে এবং জুলাই বিপ্লবের 2টি বার্তা বাংলাদেশের রাজনৈতিক ক্লাসকে দিয়েছে এই জুলাই গণঅভ্যুত্থান। একটি হচ্ছে আওয়ামী লীগ 14 দল এবং জাতীয় পার্টির একাংশকে, যে তোমরা যত শক্তিশালী হও, যত ক্ষমতাবান হও, জনগণের জাগরণ বা বাংলাদেশের মালিক যারা, তাদের জাগরণ হলে তোমাদের ক্ষমতা তক্তে তাউসের মতো উড়ে যায় এবং পালানো। আপনি দেখেছেন কি? আমার তো বিশ্বাস যে গিনিজ বুকে নাম লেখা থাকবে এবারকার পালানো। প্রধানমন্ত্রী পলায়ন, মন্ত্রিসভা পলায়ন, 300 এমপি পলায়ন, বাংলাদেশের প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতি, ইভেন হাইকোর্টেরও অনেক বিচারপতির পলায়ন, অ্যাটর্নি জেনারেল পলায়ন, বিভিন্ন থানা কমিটি, উপজেলা কমিটি, বুদ্ধিজীবী, সাংবাদিক, ব্যাংকের এমডি, আমলা, এমনকি 5ই আগস্টে পবিত্র জোহরের নামাজ পড়ার সময় বাইতুল মুকাররমে মুসল্লিরা খতিবকে খুঁজে পায় না যে নামাজের ইমামতি করবে কে, খতিব পর্যন্ত পালিয়েছে। তো এত নির্লজ্জ পালানোর পরও তারা যে কথা বলে, আমি আমাদের জননেতা কমরেড সাইফুল ভাই আছেন, আমাদের সবার অত্যন্ত প্রিয় মানুষ। আমাদের রাজনীতিবিদরাও অনেক সময় অনেক কথা আমি কনফিউজড হয়ে যাই। সাইফুল ভাইয়ের কথা বলছি না, অন্যান্য দলগুলো, হ্যাঁ আওয়ামী লীগ রাজনীতি করুক, আমরা ব্যান্ড করার কে? আওয়ামী লীগ, আপনার কোনো কিছু করার দরকার নেই। আজকে যেটা এই সরকারের সবচেয়ে বড় দুর্বলতা মনে হয় আমার, সিদ্ধান্ত গ্রহণে স্থবিরতা। আপনি আওয়ামী লীগের বিচার শুরু করেন। বিচার বলতে আমি বলছি না জোর করে ধরে এনে আগেকার মতো গ্রেপ্তার করে রিমান্ডে নেন। আজকে 4 মাস হয়ে গেল, আপনি যার যেটা ভালো সেটা নেন। 1/11-এর পরে তো 3 দিনের মধ্যে আপনাদের মনে থাকবে দুদকের সংস্কার হয়েছিল, দুদকের চেয়ারম্যান হয়েছিল হাসান মসুদ। প্রথম দিনই বলেছিল আরেকজন আব্দুল মতিন, আমরা চুনোপুটির ব্যবসা করব না। এবং এটা তো অস্বীকার করতে পারবেন না যে বাংলাদেশে প্রথম 1/11-ই আমরা দেখেছি সবচেয়ে বড় রাজনৈতিক দলের নেতা কর্মীরা, নেতারা, ব্যবসায়ীরা গ্রেপ্তার হয়েছে। পরে বিচার নানা কারণে হয়নি, সেটি আরেকটা ব্যর্থতা, আরেক আলোচনা। আপনি আজ 4 মাস হলো দুদকের একটা চেয়ারম্যান আর 3 জন কমিশনার নিয়োগ দিতে পারলেন না। আজকে
মাহবুব ভাই ভালো বলতে পারবেন, এত সিনিয়র সাংবাদিক। আজকে কয়েক সাংবাদিকের অ্যাকাউন্টে দেখলাম 132 কোটি টাকা আছে, তার 120 কোটি টাকা তুলে নিয়েছে। আপনার তো তাকে ধরে আবার বাসায় দিয়ে আসা এগুলো করার তো দরকার নাই। আপনি তাকে দুদক আইনে নোটিশ দেন যে ম্যাডাম আপনি কিভাবে এত টাকার মালিক হলেন। আপনি এরকম আওয়ামী লীগের জেলা উপজেলা সব পর্যায়ে নেতাদের দেন, থানা নেতাদের দেন। আপনি ঠিকমতো বিচার প্রক্রিয়া শুরু করলে লুটপাটের, অর্থ পাচারের, রাজনৈতিক প্রতিহিংসা, খুনের, হত্যার, নারী নির্যাতনের, আপনি তো আওয়ামী লীগে তো পুরা জেলা কমিটি করাই কঠিন হবে। কাজী এই বিচারের কাজগুলো আপনার করতে হবে। ডক্টর তোফায়েল আহমেদ সাহেব থাকলে ভালো হতো। আমরা কেউই অস্থির হচ্ছি না, যারা হচ্ছেন তারা কেউ অস্থির হবেনি। কেউ রাজনৈতিক দল তো একটা তো প্রক্রিয়া আছে। আমরা দেখেন, আপনারাই লিখেছেন খুব চমৎকার করে, আমি যেন দ্বিরুক্তি করি না, যে 71-এ আমাদের স্বপ্নভঙ্গ হয়েছে, 71-এ আমার স্মৃতিতে নেই আমরা মুক্তিযুদ্ধের প্রজন্ম, কিন্তু 90-ই আমার জীবনের প্রথম সফল আন্দোলনে শরিক হওয়া সৌভাগ্য। এই প্রেস ক্লাব থেকে, সাইফুল ভাইয়ের মনে থাকার কথা, এই প্রেস ক্লাবে 7 ডিসেম্বর থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত, আপনারা যারা ওই সময় ছিলেন, আপনার 12 দিন ব্যাপী বিজয় উৎসব পালন হচ্ছিল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব সহ। সবাই ওয়াদা করেছিল যে আর যাই হোক রাজাকারদের মতো এবার আর এরশাদের কাউকে নেওয়া হবে না। আমরা এটা ধরে রাখিনি। 96-তে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণ করেছে জাতীয় পার্টিকে নিয়ে, 99 সালে বিএনপি ঐক্য করেছে জাতীয় পার্টির সঙ্গে। কাজী বাংলাদেশের মানুষ কেন সংস্কারের বিষয় এই সরকারের কাছেই বেশি দাবি করে? কারণ আমাদের পূর্ব অভিজ্ঞতা খুব নির্মম। আমরা 90-এর পরে যেটুকু সংস্কার চেয়েছিলাম, আরেকটা কথা অনেকেই বলেন না, আমরা যারা তখন সর্বদলীয় ছাত্র ঐক্য করেছিলাম, এখন দেখলাম মাঝে মাঝে আলোচনা করে, যদিও সর্বদলীয় ছাত্র ঐক্যের প্রায় সকল নেতাই এক দলে জয়েন করায় ওইটা তাদের জন্য সুবিধা হয়েছে, কিন্তু তখন বিভিন্ন সংগঠনে ছিল। মানে আমি বলছি ছাত্র ঐক্যের সব ছাত্র সংগঠনের তদানীন্তন সভাপতিরাই এখন একটা দলে গিয়ে জয়েন করেছে, তো সেটি আলাদা কথা। সর্বদলীয় ছাত্র ঐক্যের যে 10 দফা ছিল, যারা সাংবাদিক বন্ধুরা, আমি আমার ভাই মাহবুবকে অনুরোধ করব যে এগুলো মাঝে মাঝে রিপোর্ট বের করান, যে সেই দিন যদি পরবর্তী সরকার 3 জোটের রূপরেখা এবং ছাত্র ঐক্যের 10 দফার 25% পালন করত, তাহলেও আমাদের আজকে এই দুরবস্থা হতো না। যেটা আমি বলছিলাম যে এবারকার গণঅভ্যুত্থান আরেকটা ইঙ্গিত দিয়েছে, না পরিষ্কার বলেছে লাউড অ্যান্ড ক্লিয়ারলি, যে আমরা কোনো ব্যানারে নামলাম না। 28 অক্টোবর অনেক বড় সমাবেশ সমস্ত দল করেছিল, কিন্তু ব্যাপক জনগণ সেদিন নামেনি 28 অক্টোবর 2023। কিন্তু এবারকার আপনার সেই উদ্ধৃতিগুলো বলেন, আমার সেই বোনের উদ্ধৃতি, সামনে স্বাধীনতা পিছনে পুলিশ, আমি স্বাধীনতা বেছে নিলাম। কিংবা ধরেন উত্তরার সেই কাঁঠাল বিক্রেতা আমার বোন, যে দিনে 3টা কাঁঠাল বিক্রি করে সংসার চালায়, 3-4 দিন তার বাড়িতে চুলো জ্বলেনি, সে বলেছে না হোক আমরা না খেয়ে থাকবো, তবু আমি আমার ছেলে মেয়েদের কাঁঠাল খাওয়াচ্ছি। ওই যে কাঁঠালের কোয়া বের করে পলিথিন ব্যাগে ব্যাগে ছোট ছোট করে ওই মহিলা ছুটে বেরিয়েছে। সে তো আর অ্যাডভাইজারও হতে চায় না, সে এমপি হতে চায় না। সে কি চায়? সে কি চায় ক্ষমতার পালাবদল? সে চায় রাষ্ট্র যাতে মিনিমাম গণতান্ত্রিক হয়, যাতে সবার কথা হয়। এবং আমাদের আরও একটা আপনার প্রবলেম আছে এ প্রসঙ্গে। আমি আপনার বিখ্যাত ভারতের দলিত নেতা বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের একটা উদ্ধৃতি দিতে চাই। উনি বলেছিলেন, ভারতের সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান, যে গণতন্ত্রের পতন শুরু হয় তখন যখন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাদের সর্বোচ্চ নেতৃত্বকে ভালোবাসা সম্মানের পরিবর্তে পূজা শুরু করে, প্রভু মনে করে, দেবদেবী মনে করে, কদমবুচি বা সালাম করে, সেখান থেকে পতন শুরু হয়। আমাদের রাজনৈতিক নেতাকর্মীদের বড় বড় দলগুলোর এখনও তো তারা কোনো নেতাকে প্রশ্ন করা শিখেছে বলে আমার মনে হয় না। এবং আমি শেষ করে দেই, বেশিক্ষণ নেব না। আপনি ছবি সরানোয়, শেখ হাসিনার ছবি ভাঙায়, বঙ্গবন্ধুর ছবি সরায় আপনি শান্তি পেতে পারেন, কিন্তু ফ্যাসিবাদের বৈশিষ্ট্যগুলোকে যদি না সরান বারবার ফিরে আসবে। ফ্যাসিবাদের বৈশিষ্ট্য কি? একটা কাল্ট ফিগার, অর্থাৎ এক নেতাই সব, এক নেতার নেতৃত্বেই সব হয়েছে। আরেকটা নেতা যিনি সব, যার মাথা থেকে সব বুদ্ধি আসে, যেই সব কিছু
বুঝতে পারে। আরেকটা হচ্ছে মিডিয়া অনুগত, বিচার বিভাগ অনুগত, আর সমস্ত পেশাজীবী সংগঠন, সমস্ত পেশার, অর্থাৎ ঝাড়ুদার কমিটি থেকে শুরু করে সুপ্রিম কোর্ট বার কমিটি, প্রেস ক্লাব সহ ডাক্তারদের সংগঠন, ইঞ্জিনিয়ারদের সংগঠন, সব আমার অনুগত হতে হবে। আমার পায়ের কাছে গিয়ে মিউ করবে, আমি এখান থেকে ডেনোমিনেশন দেব। স্বাধীনভাবে কোনো সংগঠনকে দাঁড়াতে দেয় না ফ্যাসিবাদ। আমরা যেন সেই বৈশিষ্ট্য থেকে বেরিয়ে আসি। এই জন্যই আজকের এই আলোচনা অত্যন্ত যৌক্তিক। আমি অনুরোধ করব এই সংগঠনকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আপনারা এগুলো প্রোগ্রাম আরও করেন। আমি